গ্রান্ট তার বই ফাইন্যান্সিয়াল ফ্রিডমে বলেন, এই যে ব্যাংক স্টেটমেন্টটা আমি দেখছিলাম সেটা সেই সময়ের যখন আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন আমার এক ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র $0.01, মানে প্রায় 70 পয়সা, আর আরেকটা অ্যাকাউন্টে ছিল $2.26, মানে আনুমানিক 158 টাকা। এত অল্প টাকা নিয়েই আমি বাধ্য হয়ে আমার বাবা মায়ের বাসায় ফিরে গিয়েছিলাম। গ্রান্ট আরও বলেন, অন্য দেশের কথা তিনি জানেন না, কিন্তু তাদের দেশে যদি 24 বছরের কোনো ছেলে আবার বাবা মায়ের সাথে থাকতে ফিরে আসে, তাহলে মানুষ তাকে একজন লুজার হিসেবে দেখে। সত্যি কথা বলতে, সেই সময় তিনি নিজেও নিজেকে একজন লুজারই ভাবতেন, কারণ প্রায় প্রতিদিন ডিনারের টেবিলে তার বাবা মা তাকে একই প্রশ্ন করতেন, চাকরি পেয়েছ? আর তিনি চোখ নামিয়ে বলতেন, না, এখনো খুঁজছি। গত 2 মাসে তিনি 200টিরও বেশি কোম্পানিতে তার রেজিউমে পাঠিয়েছিলেন, কিন্তু একটাও কোম্পানি তাকে ইন্টারভিউয়ের জন্য ডাকেনি। একদিন তিনি এতটাই ফ্রাস্ট্রেট হয়ে পড়েছিলেন যে একটা ফাঁকা মাঠে গিয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, আমি তো ভালো ইউনিভার্সিটিতে পড়েছি, ভালো গ্রেডও পেয়েছি, এমনকি নিজের ইচ্ছা না থাকলেও একটা হাই স্যালারি জবও করেছি, শুধু বাবার কথায়। উনি বলেছিলেন, এখন না ভালো লাগলেও অভ্যেস হয়ে যাবে। তবুও আজ আমার এই অবস্থা কেন? ব্যাংকে গুনে গুনে মাত্র 170 টাকার মতো টাকা, কোনো চাকরি নেই। অথচ তার অনেক বন্ধু যারা পড়াশোনায় তেমন ভালো ছিল না, তারা তার চেয়ে অনেক ভালো অবস্থায় ছিল। সেই মুহূর্তেই তিনি নিজের জন্য একটা ডিসিশন নেন। তিনি বলেন, অনেক হয়ে গেছে, এবার আমার ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে 7.5 কোটি টাকা থাকতে হবে, আর আমাকে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে হবে। তিনি এটা পরিষ্কার বুঝেছিলেন, যদি জীবনে ভিন্ন ফলাফল চান তাহলে ভিন্ন কিছু করতে হবে। কিন্তু সমস্যা ছিল একটাই, কি করতে হবে সেটা তিনি জানতেন না। এরপর তিনি টানা 5 বছর ভয়ঙ্কর পরিশ্রম করেন। পার্সোনাল ফাইন্যান্স নিয়ে যেসব বই হাতে পেয়েছেন প্রায় সবই পড়েছেন। এই সময়ের মধ্যে তিনি চাকরিও করেছেন, আবার 2টি কোম্পানিও শুরু করেছেন। আর ঠিক 5 বছর পর তার কাছে ছিল 7.5 কোটিরও বেশি টাকা। মাত্র 150 টাকা থেকে 7.5 কোটি টাকা। এই জার্নিটা তিনি কিভাবে পার করেছেন, আর সাধারণ মানুষ কিভাবে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারে, এই সব কিছু নিয়েই তিনি লিখেছেন বই ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আ প্রুভেন পাথ টু অল দ্য মানি ইউ উইল এভার নিড। এই বইতে তিনি ধাপে ধাপে সব কিছু বুঝিয়ে দিয়েছেন, ঠিক তিনি নিজে যেগুলো করেছেন। আজকের এই বিজনেস প্যাসেঞ্জার ডি এর ভিডিওটা পুরোপুরি এই বইয়ের উপর ভিত্তি করেই। তো চলুন শুরু করা যাক। প্রিয় ভাই ও বোনেরা, এই জার্নিতে গ্রান্ট লক্ষ্য করেছেন, যে কেউ ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চাইলে তাকে 7টি স্টেজ অতিক্রম করতে হয়। এই 7টি স্টেজ হল: 1. ক্ল্যারিটি বা স্পষ্টতা। এই স্টেজে আমাদের পরিষ্কারভাবে জানতে হবে আমাদের এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল অবস্থান কোথায় আর আমরা কোথায় যেতে চাই। যেমন গ্রান্ট জানতেন তার কাছে তখন মাত্র 150 টাকা, আর তার লক্ষ্য 7.5 কোটি টাকা। এই টার্গেট কিভাবে হিসেব করতে হয় সেটা আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। 2. সেলফ সাফিসিয়েন্সি বা আত্মনির্ভরতা। এই স্টেজে আমরা নিজের খরচ নিজেই চালাতে পারি, বাবা মা বা অন্য কারো কাছ থেকে আর্থিক সাহায্যের দরকার হয় না। ধরুন আপনি মাসে 15,000 টাকা আয় করছেন, আর 15,000 টাকাতেই আপনার মাস চলে যাচ্ছে। এই স্টেজটাই সেলফ সাফিসিয়েন্সি। 3. ব্রিদিং রুম বা শ্বাস নেওয়ার জায়গা। এই স্টেজে আমরা এতটাই সেভিংস করে ফেলেছি যাতে অন্তত 1-2 মাসের খরচ আমরা অনায়াসে চালাতে পারি। ধরুন হঠাৎ চাকরি চলে গেলেও তখনই বিপদে পড়ে যাবেন না। 4. স্টেবিলিটি বা স্থিতিশীলতা। এখানে আমরা আমাদের সব ধরনের ঋণ শোধ করে ফেলেছি এবং পাশাপাশি আমাদের কাছে 6 মাসের খরচের সমপরিমাণ টাকা সেভ করা আছে। 5. ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। এই স্টেজে আমরা আমাদের পরবর্তী 2 বছরের খরচের সমান টাকা জমিয়ে ফেলেছি। এখন চাইলে চাকরি বদলাতে পারি, বিরতি নিতে পারি, চাপ অনেক কমে যায়। 6. ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা আর্থিক স্বাধীনতা। এই স্টেজেই গ্রান্ট প্রায় 5 বছরের মধ্যে পৌঁছে গিয়েছিলেন। এটা সেই জায়গা যেখানে আপনার ইনভেস্টমেন্ট থেকেই এত টাকা আসে যে স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনাকে আর কাজই করতে হয় না। এই সময় আপনি কাজ করেন শখের জন্য, বাধ্যবাধকতার কারণে নয়। 7. অ্যাবান্ডেন্ট ওয়েলথ, অর্থাৎ অঢেল সম্পদ। এই স্টেজে এসে আমাদের কাছে এত টাকা হয়ে যায় যে সারা জীবন খরচ করলেও তা শেষ হওয়ার সম্ভাবনা থাকে না। এখন আর টাকার পেছনে দৌড়ানোর দরকার নেই। এখন সময় নিজের জীবন উপভোগ করার, পরিবারকে সময় দেওয়ার, নিজের শখ আর প্যাশনগুলো নিয়ে বাঁচার। এখন আমাদের অনেকের মনেই একটা প্রশ্ন আসতে পারে, ফিন্যান্সিয়াল ফ্রিডমের এই 7টা স্টেজ তো দেখলাম, কিন্তু ফিন্যান্সিয়ালি ফ্রি হতে হলে আমাদের আসলে কি করতে হবে? আর এখানেই শুরু হয় সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এর জন্য আমরা আপনাদের কিছু অসাধারণ থিঙ্কিং মডেল দেব, যেগুলো বাস্তবে কাজে লাগানো যায়।
চলুন শুরু করি আমার সবচেয়ে পছন্দের থিঙ্কিং মডেল দিয়ে। থিঙ্কিং মডেল নাম্বার 1, টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি, অর্থাৎ সময় টাকার চেয়েও বেশি মূল্যবান। একটা প্রশ্ন করি, ধরুন 90 বছরের একজন বৃদ্ধ আপনাকে বলল, বাবা, এই নাও 100 কোটি টাকা, আর আমাকে তোমার যৌবনটা দিয়ে দাও, তুমি আজ থেকেই 90 বছরের হয়ে যাবে। আপনি কি এই ডিলটা করবেন? উত্তর পরিষ্কার, না, করবেন না। কেন? কারণ এই বয়সে এত টাকা দিয়ে আমরা কীই বা করব? আর কে জানে, হয়তো পরের বছরই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই কারণে প্রায় সব সফল ও ধনী মানুষ লাইফের সিদ্ধান্ত নেয় সময়ের হিসেবে, টাকার হিসেবে নয়। আপনি হয়তো ভাবছেন, এটা বাস্তবে কিভাবে কাজ করে। চলুন একটা উদাহরণ দেখি। ক্রেডের ফাউন্ডার কুনাল শাহ বলেন, ধরুন আপনি যদি জানেন যে আপনার প্রতি ঘন্টার মূল্য 5,000 টাকা, মানে আপনি ঘন্টায় 5,000 টাকা আয় করতে পারেন, তাহলে কি আপনি এখনও 30 মিনিট সময় নষ্ট করবেন শুধু একটা ফ্লাইট টিকিটে 200 টাকা ডিসকাউন্ট খোঁজার জন্য? ভেবে দেখুন, 30 মিনিট নষ্ট করে 200 টাকা বাঁচানো, এটা কি যুক্তিসঙ্গত? যদি আমরা আমাদের আওয়ারলি ভ্যালিউ জানি, তাহলে আমরা সময়ের সাথে সম্পর্কিত অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারব। এই কারণেই অনেক মানুষ বাসায় কাজের মানুষ রাখে, কারণ এতে সময় বাঁচে। আর সময় বাঁচানো মানে সেই সময়টা আরও বেশি আয়, শেখা বা ইনভেস্টমেন্টে লাগানো। বাংলাদেশের প্রেক্ষাপটেও এটা গুরুত্বপূর্ণ। এতে করে একজন মানুষের কর্মসংস্থানও তৈরি হয়। যেখানে অনেক মানুষ দারিদ্র্যের মধ্যে আছে, তাদের উপরে ওঠার সুযোগ তৈরি হয়। সংক্ষেপে মূল কথা হল, কোনো কিছু করার আগে শুধু টাকার ইনভেস্টমেন্ট নয়, টাইম ইনভেস্টমেন্ট কত লাগছে সেটাও ভাবতে হবে। 200 টাকা বাঁচানোর চেয়ে অনেক সময় বাঁচানোই বেশি ভ্যালুয়েবল। এখন আপনি বলতেই পারেন, আমাদের তো ছোটবেলা থেকে শেখানো হয়েছে বিন্দু বিন্দুতে সাগর হয়, 1 টাকা 1 টাকা করেই তো বড় টাকা হয়। এটা একদমই সত্য, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের মস্তিষ্ক একসময় একটা চিন্তায় পুরো ফোকাস করতে পারে। যখন আমরা সারাক্ষণ ভাবি কোথায় কিভাবে টাকা বাঁচাবো, তখন আমরা ভাবতে পারি না কিভাবে আরও বেশি টাকা আয় করব। তবুও আমি একটা ব্যালেন্সড কথা বলবো, যদি আপনি ছোট ছোট টাকা বাঁচিয়ে খরচ করার অভ্যাসে অভ্যস্ত হন, সেটা চালু রাখুন, কারণ টাইম বাঁচাতে গিয়ে যেন এই ভালো অভ্যাসটা হারিয়ে না যায়। কিন্তু সমস্যা তখনই হয় যদি আমরা টাইম বাঁচিয়ে ফিন্যান্সিয়াল নলেজ বাড়াই না, আর সেটাকে বাস্তবে এক্সিকিউট না করি, তাহলে সেটা একেবারেই ডিজাস্টার। এর চেয়ে ভালো কমপক্ষে একটা দিক ঠিক রাখা। থিঙ্কিং মডেল নাম্বার 2, হোয়াট ইজ ইয়োর নাম্বার? মানে খুব সহজ ভাষায়, ফিন্যান্সিয়ালি ফ্রি হতে আপনার ঠিক কত টাকা দরকার। এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় যে হিসেবটা আছে, তা এসেছে ট্রিনিটি স্টাডি থেকে। এই স্টাডি অনুযায়ী আপনার বার্ষিক খরচের 25 গুণ টাকা যদি আপনি জমাতে পারেন এবং সেটাকে ইন্ডেক্স ফান্ড বা অন্য ভালো ইনভেস্টমেন্টে বিনিয়োগ করেন, তাহলে থিওরিটিক্যালি আপনি সারা জীবন প্রতি বছর 4% টাকা তুলে খরচ করলেও এই টাকা কখনোই শেষ হবে না। অর্থাৎ এই নাম্বারটাই আপনার ফিন্যান্সিয়াল ফ্রিডম নাম্বার। পরের অংশে আমরা দেখব বাংলাদেশের প্রেক্ষাপটে এই নাম্বার কিভাবে হিসেব করবেন এবং বাস্তবে কিভাবে সেখানে পৌঁছানো যায়। চলুন একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝে নিই। ধরুন আমাদের স্বচ্ছন্দে জীবনযাপন করতে বছরে 12 লাখ টাকা দরকার, মানে মাসে আনুমানিক 1 লাখ টাকা। আর আমরা চাই এই টাকাটা যেন ইনফ্লেশনের সাথে সাথে বাড়তেও থাকে। এখন নিয়ম অনুযায়ী 12 লাখ টাকার 25 গুণ করলে দাঁড়ায় 3 কোটি টাকা। এখন এই 3 কোটি টাকা আমরা যদি দুটা অংশে ভাগ করি, 1 1.5 কোটি টাকা, 2 1.5 কোটি টাকা। প্রথম 1.5 কোটি টাকা যাবে ব্যাংক এফডিতে। এই এফডি থেকে আমরা পরবর্তী 12 বছর আমাদের খরচ চালাবো। 12 বছর শেষে এই এফডির টাকা প্রায় শূন্য হয়ে যাবে। আর বাকি যে 1.5 কোটি টাকা, সেটা যাবে ইন্ডেক্স ফান্ডে। ধরুন ইন্ডেক্স ফান্ড থেকে যদি আমরা 15% রিটার্ন পাই, তাহলে 12 বছর পরে এই 1.5 কোটি টাকা বেড়ে প্রায় 8 কোটি টাকায় পৌঁছাতে পারে। এখন আবার এই 8 কোটি টাকাকেও আমরা দুভাগে ভাগ করব, 1 4 কোটি টাকা, 2 4 কোটি টাকা। এই 4 কোটি টাকা যাবে আবার ব্যাংক এফডিতে, আর বাকি 4 কোটি টাকা আবার ইন্ডেক্স ফান্ডে। এখন এই এফডিতে রাখা 4 কোটি টাকা আমরা পরবর্তী 12 বছর ধরে খরচ করতে পারব, এবং এখানে ইনফ্লেশনও অ্যাডজাস্ট করা থাকবে। হিসেব করলে 4 কোটি টাকা ডিভাইডেড বাই 12 বছর মানে 120 মাস = প্রায় 3,33,000 টাকা প্রতি মাসে খরচ করার সুযোগ থাকবে। আর যে 4 কোটি টাকা ইন্ডেক্স ফান্ডে ছিল, যদি আবারও সেখানে 15% রিটার্ন পাওয়া যায়, তাহলে 12 বছর শেষে সেটা বেড়ে দাঁড়াবে আনুমানিক 22 কোটি টাকার কাছাকাছি। এইভাবেই এই প্রসেসটা চলতে থাকবে। আমি জানি এই থিওরি শুনে আপনার মাথায় অনেক প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন,
যদি ইন্ডেক্স ফান্ড থেকে 15% রিটার্ন না পাওয়া যায় তাহলে কি এই প্ল্যান ফ্লপ? দ্বিতীয় প্রশ্ন, যদি 12 বছর শেষে মার্কেট ডাউন থাকে আর সেই সময় রিটার্ন কম হয় তাহলে কি এই প্ল্যান কাজ করবে না? এই প্রশ্নগুলো একদম ভ্যালিড। এগুলো আসলে অ্যাপ্রক্সিমেট নাম্বার, কিন্তু বাস্তবে অনেকটাই এটাকে সম্ভব করা যায়। আর আমি জানি এই প্রশ্নটা আপনার মনেও এসেছে যে ভাই, এই 3 কোটি টাকা আসবে কোথা থেকে? 3 কোটি টাকা জমানো কি আর সহজ কাজ? হ্যাঁ, আপনি একদম ঠিক। আর এই জন্যই পরের 3টে থিঙ্কিং মডেল পুরোপুরি এই টাকাটা জমানোর উপর ভিত্তি করে। নেক্সট থিঙ্কিং মডেল, কম্পাউন্ডিং ক্যান মেক ইউ ফাইন্যান্সিয়ালি ফ্রি আর্লিয়ার। এই পয়েন্টটা বলে যদি আপনি দ্রুত ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চান তাহলে টাকা সেভ করতে হবে, আর সেটাকে কম্পাউন্ড করার জন্য ইনভেস্ট করতে হবে। কারণ আজ আপনি যে প্রতি 1000 টাকা সেভ করছেন, 10-20 বছর পরেই সেটাই আপনাকে কয়েক বছর আগেই ফাইন্যান্সিয়ালি ফ্রি করে দিতে পারে। এখন অনেকেই বলবেন, এই না, একটু আগে তো বললেন সময়ের ভ্যালু বেশি, কুপন খোঁজার জন্য সময় নষ্ট না করতে, এখন আবার টাকা সেভ করার কথা বলছেন। আসলে লেখকের মতে সব জায়গায় টাকা বাঁচানোর দরকার নেই, কিন্তু 3টে জায়গা আছে যেখানে একজন সাধারণ মানুষ সবচেয়ে বেশি টাকা খরচ করে। এই জায়গাগুলোতে টাকা বাঁচালে বিশাল উপকার পাওয়া যায়। এই 3টে জায়গা হল: 1 বাসা বা বাড়ি এবং গাড়ি, 2 খাবার। বাসা ও গাড়ি একসাথে ধরা হচ্ছে। যদি আমরা কয়েক বছর সাধারণ বাসায় থাকি অথবা ভাড়ায় থাকি অথবা একই স্ট্যান্ডার্ড রাখতে চাইলে শহরের একটু দূরের এলাকায় থাকি, তাহলে এখানে আমরা অনেক বড় অঙ্কের টাকা সেভ করতে পারি। একইভাবে শুধু শো অফের জন্য প্রয়োজনের চেয়ে বেশি দামি গাড়ি না কিনে যদি যেটুকু দরকার সেটুকুই নিই, তাহলেও বিশাল অঙ্কের টাকা বাঁচানো সম্ভব। তৃতীয় বিষয় হল খাবার। আমরা যদি নিয়মিত হোটেল বা বাইরে খেতে অনেক টাকা খরচ করি, সেটা কমিয়ে বাড়িতে রান্না করা খাবার খাই আর সেই বাঁচানো টাকাটা ইনভেস্ট করি, তাহলে খুব দ্রুত বড় অঙ্কের টাকা তৈরি করা সম্ভব। এর সাথে আমি আরেকটা বিষয় যোগ করতে চাই, বাংলাদেশি বিয়ের আয়োজন। বিয়েতে আমরা এমন পরিমাণ টাকা খরচ করি যেটা অনেক সময় আমাদের পকেটই সাপোর্ট করে না। এই বিষয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ এখানে আবেগ জড়িয়ে আছে, কিন্তু বুদ্ধিমান মানুষের জন্য ইশারাই যথেষ্ট। ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য টাকা দ্রুত জমানোর পরের উপায়টা আসে থিঙ্কিং মডেল 4 থেকে। থিঙ্কিং মডেল 4, মেক মানি উইথ সাইড বিজনেস। সাইড বিজনেস করে আয় বাড়ান। লেখক নিজে ফিনান্সিয়ালি ফ্রি হওয়ার পথে রিয়েল এস্টেটে ইনভেস্ট করেছিলেন। রিয়েল এস্টেটে মূলত 2 ভাবে টাকা আয় করা যায়। 1 ফ্লিপিং, মানে কম দামে কোনো প্রপার্টি কেনা, সামান্য রেনোভেশন বা মেরামত করা, তারপর বেশি দামে বিক্রি করা। 2 রেন্টাল ইনকাম, লোন নিয়ে একটি বাড়ি বা ফ্ল্যাট কেনা, ভাড়ার টাকা দিয়ে ইএমআই বা কিস্তি পরিশোধ করা, লোন শেষ হলে বাড়িটাও পুরোপুরি আপনার, আর এরপর থেকে যে ভাড়া আসবে সেটাও পুরোপুরি আপনার আয়। এই 2টা মডেলের উপর বেশ কিছু দারুণ বই লেখা হয়েছে, যেগুলো আপনি চাইলে পড়তে পারেন। রিক ভিলানির বই ফ্লিপ, হাউ টু ফাইন্ড, ফিক্স অ্যান্ড সেল হাউজেস ফর প্রফিট, গ্যারি কেলারের বই দ্য মিলিয়নিয়ার রিয়েল এস্টেট ইনভেস্টর। সেকেন্ড অপশন, জবের পাশাপাশি হাসলিং। এখন আসি আরেকটা শক্তিশালী অপশনে, চাকরির পাশাপাশি সাইড ইনকাম। একটা উদাহরণ দেখি। ম্যাট একজন 25 বছরের গ্রাফিক ডিজাইনার। সে তার চাকরি থেকে বছরে প্রায় 6 লাখ টাকা আয় করে। সে তার কোম্পানিটা পছন্দ করে, কলিগদেরও পছন্দ করে এবং চাকরি ছাড়ার কোনো ইচ্ছাও তার নেই। কিন্তু একটা বিষয় তার অফিসের কেউ জানে না, ম্যাট চাকরির পাশাপাশি বছরে প্রায় 25 লাখ টাকা এক্সট্রা আয় করছে। কিভাবে? 3 বছর আগে সে একটা ডগ ওয়াকিং বিজনেস শুরু করেছিল। শুরুর দিকে সে প্রতি ঘন্টায় প্রায় 250 টাকা নিয়ে মানুষের কুকুর হাঁটাতে বেরোত। এভাবে প্রায় 10 বার কাজ পেয়ে যেত। কিছুদিন পর তার আশেপাশের অনেক মানুষ নিজেদের কুকুর হাঁটানোর জন্য তাকে কল দিতে শুরু করল। তখনই ম্যাট বুঝে গেল এটা শুধু কাজ না, এটা একটা বিজনেস হতে পারে। এরপর সে একটা প্ল্যাটফর্ম বা অ্যাপ বানালো, যেখানে যারা স্টুডেন্ট বা এক্সট্রা আয় করতে চায় তারা ডগ ওয়াকার হিসেবে রেজিস্টার করতে পারে, আর ডগ ওনাররাও সেখানে রেজিস্টার করতে পারে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য ম্যাট ডগ ওনারদের থেকে চার্জ নেয়। এইভাবে একটা খুবই সিম্পল বিজনেস আইডিয়া থেকে ম্যাট এখন তার চাকরির আয়ের 4 গুণ বেশি টাকা এক্সট্রা আয় করছে, আর কয়েক বছরের মধ্যেই সে ফিনান্সিয়ালি ফ্রি হয়ে যাবে। লেখক বলেন, চাকরি শেষে নেটফ্লিক্সে সিরিজ বা মুভি দেখার চেয়ে যদি আমরা একটা সাইড বিজনেস শুরু করি, তাহলে ভবিষ্যৎ পুরো বদলে যেতে পারে। আপনি কাজ করতে পারেন যেমন গ্রাফিক ডিজাইন, ফটোশপ, ফেসবুক বা গুগল অ্যাডভার্টাইজিং, ভিডিও এডিটিং, রিসার্চ, কোডিং ইত্যাদি। লেখক নিজে রিয়েল এস্টেট প্লাস বিজনেস এই দুটোই একসাথে করেছিলেন। আমরাও চাইলে এই হাইব্রিড অ্যাপ্রোচ ফলো করতে পারি।
নেক্সট থিঙ্কিং মডেল, লার্ন টু সেল স্টাফ, সেলিং শিখুন। লেখক বলেন, গত কয়েক বছরে তিনি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলটা শিখেছেন তা হল সেলিং। তার মতে, প্রোডাক্ট চাইলে আপনি অন্যকে দিয়ে বানাতে পারেন, মানুষ হায়ার করতে পারেন, কিন্তু সেলিংটা আপনাকেই জানতে হবে, কারণ বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলটাই হল সেলিং। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা প্রথমেই আলোচনা করেছি ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করতে হলে আমাদের মোট 7টা স্টেজ পার হতে হয়। চলুন একবার সংক্ষেপে রিক্যাপ করি। প্রথম স্টেজ, ক্ল্যারিটি বা স্পষ্টতা। এই স্টেজে আমরা পরিষ্কারভাবে বুঝে যাই ফিনান্সিয়ালি ফ্রি হতে আমাদের মোট কত টাকা দরকার। দ্বিতীয় স্টেজ, সেলফ সাফিসিয়েন্সি বা আত্মনির্ভরতা। এখানে আমরা এতটা আয় করতে পারি যে কারোর কাছ থেকে আর্থিক সাহায্য নেওয়ার আর দরকার পড়ে না। তৃতীয় স্টেজ, ব্রিদিং রুম। এই স্টেজে আমাদের কাছে অন্তত আগামী 1-2 মাসের খরচের টাকা সেভ করা থাকে। চতুর্থ স্টেজ, স্টেবিলিটি বা স্থিতিশীলতা। এখানে আমাদের কাছে 6 মাসের খরচের সমপরিমাণ সেভিংস থাকে। পঞ্চম স্টেজ, ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। এই পর্যায়ে আমরা আমাদের সব ঋণ শোধ করে ফেলি এবং পাশাপাশি 2 বছরের খরচের টাকা সেভ করা থাকে। ষষ্ঠ স্টেজ, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা আর্থিক স্বাধীনতা। এখানে এসে আমাদের ইনভেস্টমেন্ট বা অ্যাসেট থেকেই এত আয় আসে যে সারা জীবন খরচ করলেও তা শেষ হওয়ার সম্ভাবনা নেই। এখন শুধু পরিবারকে সময় দেওয়া, নিজের শখ আর জীবন উপভোগ করাই মূল লক্ষ্য। এরপর আমরা আলোচনা করেছি একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে কিভাবে যাব, আর সেজন্য আমরা দেখেছি কিছু গুরুত্বপূর্ণ থিঙ্কিং মডেল। প্রথম থিঙ্কিং মডেল, টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি। মানে, কোনো কাজে সময় দেওয়ার আগে ভাবতে হবে এই সময়টা কি আমাদের আওয়ারলি ভ্যালুর চেয়ে বেশি মূল্যবান। যদি না হয় তাহলে সেই সময়টা আরও ভালো কোনো কাজে ইনভেস্ট করা উচিত। দ্বিতীয় থিঙ্কিং মডেল, যদি আমরা আমাদের বার্ষিক খরচের 25 গুণ টাকা জমানো ও ইনভেস্ট করতে পারি তাহলে সেটা একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার যা আমাদের ফিনান্সিয়ালি ফ্রি করতে পারে। তৃতীয় থিঙ্কিং মডেল, কম্পাউন্ডিং। মানে, আজ আমরা যে প্রতি 1000 টাকা ইনভেস্ট করি ভবিষ্যতে সেটাই আমাদের কয়েক সপ্তাহ বা কয়েক বছর আগেই ফিনান্সিয়ালি ফ্রি করে দিতে পারে। এই কারণেই আমরা কিছু বড় খরচে সচেতন হতে পারি, যেমন বাসা, গাড়ি, বাইরে গিয়ে দামি খাবার খাওয়া, বিয়ে ও সামাজিক আয়োজন। পরের থিঙ্কিং মডেল ছিল সাইড হাসেল। মানে, হয় আমরা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারি অথবা চাকরির পাশাপাশি সাইড বিজনেস শুরু করতে পারি। এতে আমাদের ফিনান্সিয়াল জার্নি অনেক দ্রুত শেষ হবে। শেষ থিঙ্কিং মডেল ছিল লার্ন টু সেল স্টাফ, কারণ ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলটাই হল সেলিং। তো বন্ধুরা, যদি আপনার মনে হয় এই ভিডিওটা আপনার কোনো বন্ধু বা পরিবারের কারোর কাজে আসতে পারে তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করুন। আর এমন নলেজ ভিত্তিক ভিডিও মিস করতে না চাইলে বিজনেস প্যাসেঞ্জার ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কমেন্ট করে জানাতে পারেন আপনি পরের ভিডিও কোন টপিকের উপর দেখতে চান। খুব শিগগিরই আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।